আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 5-এর একটা ক্লাস করব। আমরা প্রথমে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়টা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করি, কারণ অনেক অনেক নতুন স্টুডেন্ট আছে, তাদের জন্য ইনস্ট্রাকশন হিসেবে কাজ দিবে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইটাতে টোটাল চ্যাপ্টার আছে 7টা। প্রথম চ্যাপ্টারটা হলো থিওরি, এখানে এটা থেকে কোনো অঙ্ক আসে না, আসে হলো বাকি 6টা চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। এখন এই বইটা হলো অ্যাকাউন্টিং ম্যান আর ফিনান্সের থার্ড ইয়ারে আছে, এবং সেম বই, সেম চ্যাপ্টার, সেম অঙ্ক ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারে আছে। প্রশ্নটা প্রতি বছরেই ক্রিটিক্যাল হয় এবং অনেক স্টুডেন্ট এখানে ফেল করে। ফেল করার এর মাঝে প্রধান কারণটা হলো থিওরি গুলো ইংরেজিতে লিখতে হয়, বাংলা লেখার অপশন নাই। থিওরি যদি আপনি ইংরেজিতে লেখেন ভালো নাম্বার আসার সম্ভাবনা কম। অঙ্কগুলো ম্যাক্সিমাম 90% অঙ্ক এখানে যে আছে ভুল হইলে কাটা যায় আর কি। আপনার একটা অঙ্ক হলো অর্ধেক ভুল হয়েছে, অর্ধেক নাম্বার পাওয়া যায়, এরকম সিস্টেমের অঙ্ক কম। যদি আপনার ডিভিডেন্ড পলিসি একটা অঙ্ক করলেন, আপনার ক্যালকুলেশন ভুল হয়েছে 0। ক্যাপিটাল মার্কেটিং এর অঙ্কে সেম আর কি, সবগুলো এরকম। যার ফলে পরীক্ষা হলে আপনাকে পাস করতে হলে কমপক্ষে 3টা ম্যাথ 100% ওকে করলে, পরে বানিয়ে বুনিয়ে থিওরি লিখলে পাস আসে। এখন যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য তো এটা গলার কাটা হয়ে যায়, কারণ ফাইনাল ইয়ার মানে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের এই সাবজেক্টে ফেলের সংখ্যা অনেক। যেমন এই বছর ফাইনাল ইয়ারের প্রচুর ফেল করবে, আপনার রেজাল্ট হলে বোঝা যাবে, সার্টিফিকেট পাবে না, কারণ প্রচুর কঠিন হয়। এই কঠিনের মাঝে একটা ভালো খবর হলো, এখানে যে 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারের মাঝে যদি বেছে বেছে আপনি নির্দিষ্ট কিছু চ্যাপ্টার করতে পারেন, তাহলে আপনি পাস করে ফেলতে পারবেন। যেমন ক্যাপিটাল মার্কেট চ্যাপ্টার 5, আজকে যে চ্যাপ্টার করাবো, এই চ্যাপ্টারে মাত্র 6টা সূত্র আছে। ওই 6টা সূত্র আয়ত্তে আনতে পারলে 10 নাম্বার কনফার্ম। পরীক্ষা যত কঠিনই হোক না কেন, এখান থেকে 10 নাম্বার প্রতি বছর আসে, এবং 10 নাম্বার আপনাকে স্যাররা পাস করার জন্য গিফট করে। এই চ্যাপ্টার সবার আগে শুরু করতেছি। এছাড়া আপনি যদি নতুন ভর্তি হয়ে থাকেন, আমি চ্যাপ্টার 5 করাচ্ছি বলে চ্যাপ্টার 2, 3, 4 করাবো না, এরকম না। 5-এর পরে 6 আসবে, 6-এর পরে 7 আসবে, পরে আবার 2 আসবে, 3 আসবে, 4 আসবে, আবার 5 আসবে। চক্র আকারে সারা বছর এই জিনিসটা চলে। এখন আপনি বলছেন, স্যার আমি প্রথম অধ্যায় করি নাই, চ্যাপ্টার 2 করি নাই, চ্যাপ্টার 5 কি বুঝবো? এটা 1-2 এর বাচ্চাদের পড়ালেখা না, যে প্রথম চ্যাপ্টারটা না পড়লে দ্বিতীয় চ্যাপ্টার বোঝা যাবে না। প্রথম চ্যাপ্টারের সাথে দ্বিতীয় চ্যাপ্টার কোনো মিল নাই, দ্বিতীয় সাথে তৃতীয় মিল নেই। এটা হলো অনার্স লেভেল লেখাপড়ার একটা বৈশিষ্ট্য। প্রতিটা টপিকসেই ইন্ডিভিজুয়াল ভিন্ন। চ্যাপ্টার 5 এক ধরনের অঙ্ক, চ্যাপ্টার 2 আলাদা ধরনের অঙ্ক। এখন আপনার যেটা করণীয়, আমি চ্যাপ্টার 5 করাবো। আপনার যদি তাড়া থাকে বা টাইম থাকে, তাহলে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 করে ফেলবেন একা একা বাসায়, তারা 5 নাম্বার ইনশাল্লাহ চলে আসবে। চ্যাপ্টার 2, 3ও অনেক সহজ। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার 5-এর একটা অঙ্ক করি। একটা অঙ্ক করলে আপনার মোটামুটি এই অধ্যায় সম্বন্ধে ধারণা চলে আসবে, এবং বুঝতে পারবেন যে প্রশ্নটা, এই অঙ্কগুলো কতটুকু সহজ। অঙ্ক করার জন্য 2টা জিনিস লাগবে। 1 নাম্বার, এই প্রশ্নটা লাগবে আপনার, যে অঙ্কটা করাচ্ছি। যাদের ভর্তিগত স্টুডেন্ট তাদের কাছে পিডিএফটা আছে। আরেকটা জিনিস লাগবে, ওইটা লাগবে হলো এই সূত্র। এই 7টা সূত্র লাগবে, কারণ এই 7টা সূত্র করলেই 10 নাম্বার কনফার্ম ইনশাল্লাহ। প্রবলেম 1, ক্লাসের মাঝখানে আমি আপনাকে বেসিক কথাগুলো বলে দিব, আগে থেকে বলতেছি। হিলারি ইন্ডাস্ট্রি ইজ প্রপোজ এ রাইট অফারিং। হিলারি ইন্ডাস্ট্রি একটা রাইট অফারিং দিছে। এখন রাইট অফারিং কি জিনিস আপনি বুঝেন না, এটা বেসিক বলে দিই। এগুলো না বুঝলেও কিন্তু অঙ্ক আমি এমন সিস্টেম দেখাবো, দুর্বল স্টুডেন্ট যারা আছে, কিছুই বুঝে না যারা, তারাও এখান থেকে 10 নাম্বার পাবে, এরকম সিস্টেম দেখা দিব। কিন্তু ভালো স্টুডেন্টের জন্য বেসিক কথাগুলো একটু বলে দিই। রাইট অফারিং অর্থটা কি, এতটুকু অবশ্যই জানেন, যেহেতু বিবিএ থার্ড ইয়ার ফোর্থ ইয়ার করেন। শেয়ার কেনার উদ্দেশ্য কি? শেয়ার কেনার উদ্দেশ্য হলো ডিভিডেন্ড। আপনি যদি একটা শেয়ার কিনেন,
ধরেন আমার একটা দোকান আছে বা ব্যবসা প্রতিষ্ঠান বা কারখানা আছে, এটার মালিক হইলেন আপনি একটা। কেন কিনছেন? আমাকে ধরেন 10 লাখ টাকা দিচ্ছেন ধরে নেন। এই 10 লাখ টাকা কেন দিচ্ছেন? আমি যে প্রফিটটা করব, এটা তো আপনার বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। আমি যে প্রফিট করবো এই ব্যবসা থেকে, ধরেন প্রফিট হয়েছে 1 লাখ টাকা, এই প্রফিটের কিছু অংশ আপনাকে দিব। আপনি যেহেতু মালিক, আপনাকে দিব না। দেওয়ার দুইটা পথ আছে, একটা নগদ আর একটা শেয়ার। একটা হচ্ছে ক্যাশ, আর আছে হলো স্টক। হ্যাঁ, আপনি ক্যাশ নগদও পেতে পারেন, শেয়ারও পেতে পারেন। ভালো। এখন এটা হলো উদ্দেশ্য, শেয়ার কেনার উদ্দেশ্য প্রফিট করা। প্রফিটটা আপনি নগদও পেতে পারেন, স্টকে পেতে পারেন। এখন আমি উদ্দেশ্যটা বলে দিলাম কেন শেয়ারটা কিনতেছে। এখন কোম্পানি, আপনি তো বিনিয়োগ করছেন, একজন মালিক, হয়তো বা আপনার এই 10 লক্ষ টাকা একটা শেয়ার কিনেন নাই, 10 টাকা করে হলে 1 লাখ শেয়ার কিনে আপনি মালিক হয়েছেন, বা একটা শেয়ারই কিনছেন। আমি বেসিক থেকে বললাম শেয়ার কেন কিনে, কিভাবে ডিভিডেন্ড পাওয়া যায়। আপনি একটা মালিক, আমরা ধরে কয়জন মালিক আছি? এ আছি, বি আছি, সি আছি। ধরেন আমার আছে একটা, আপনার আছে একটা শেয়ার, 3 জনে মিলে ব্যবসাটা চালায়। এখন দেখতেছি বা আরেকজন আছে ডি, 4 জন মালিক। এখন দেখতেছি আমাদের হয়তো 4 লাখ টাকা মূলধন ছিল, আমার পাশের দোকানটা আবার খালি নিচ্ছে, ওইটা কিনলে আরো 2 লাখ টাকা লাগে। এখন এই 2 লাখ টাকা আমি কিভাবে নিতে পারি? মানুষের কাছে লোন নিতে পারি, লোন নিয়ে সুদ দিতে হবে। অথবা নতুন মালিকদের কাছে, ইর কাছে এটা বিক্রি করতে পারি, যে ই রে বলি কি তুমি আমার মালিক হও আমার, আর আমাকে এই টাকাটা দিয়ে দাও। অথবা কি করতে পারি, এই টাকা ব্যাংক থেকে লোন নিতে পারি। আমি লোন নিয়ে যাবো না, লোন দিলে সুদ দিতে হয়। আর এই 2 লাখ টাকা ইর কাছ থেকে আমি নিতে চাচ্ছি না, কারণ আমার ভালো ব্যবসা। মানে আমি যদি ই কে নিয়ে, তাহলে সেও তো আমার টাকা যে লাভ হবে সেটা নিয়ে নিবে। তখন ভাবলাম এই 2 লাখ টাকা আমরা নিজেরাই দিব। অগ্রাধিকার কে পাবে? যারা আগের থেকে মালিক আছে তারা পাবে, নতুন কাউকে আমরা নিব না, লোনও নিব না, নিজেরাই দিব। নিজেরা দিলে কি করতে হবে? সবাইকে আবার 50,000 করে দিতে হবে। এই যে কোম্পানি, তার যে পুরাতন মালিক, তাদেরকে আবার নতুন করে বিনিয়োগ করার যে অফারটা দেয় সেটাকে বলে রাইট অফারিং বলে। এবং শর্ত দিয়ে দেয় কে কতগুলা কিনতে পারবে। যেমন তো তাদের আগে থেকে এক একজনের 1 লাখ করে দেওয়া আছে। এখন 2 লাখ টাকা দেওয়ার জন্য 2 লাখ টাকা নতুন লাগতেছে, এক একজন 50,000 করে দিল। হ্যাঁ, এরকম একটা শর্ত দিয়ে দিবে, ওটা আমরা অঙ্কের মাঝখানে বুঝবো যে কে কতটুকু কিনতে পারবে, এটা একটা শর্ত থাকবে। তাহলে রাইট অফারিং জিনিসটা বুঝলাম কি, যে আমার নতুন করে টাকা দরকার, এখন টাকাটা কার কাছে নিব? পুরাতন মালিকের কাছে নিব, নতুনদের আর আনবো না। এটাকে বলা হয় রাইট অফারিং। শর্টকাটে বুঝিয়ে দিলাম। প্রেজেন্টলি দেয়ার হ্যাভ 2,40,000 শেয়ার। বর্তমানে 2,40,000 মালিক আছে আউটস্ট্যান্ডিং, এট টাকা 80 ইচ, এক একটা 80 টাকা। বর্তমানে আপনার 2,40,000 ব্যক্তি আমার শেয়ার আছে। এক একটা 80 টাকা হবে, হ্যাঁ 80, এক একটা শেয়ার দাম 80 টাকা। There will be 60,000 new share. There will be 60,000 new share offered at 60 each. এখন নতুন শেয়ার আমরা বিক্রি করব, নতুন আমাদের টাকা দরকার, 60,000 শেয়ার বিক্রি করতে যাচ্ছি। আর নতুনটার প্রাইস বলতেছি আমরা 60 টাকা। আগে থেকে এই অবস্থায় আছে, এক একটা শেয়ার 80 টাকা করে, 2,40,000 মালিক অলরেডি আছে। এখন আমার নতুন টাকা দরকার, মূলধন দরকার, এদের কাছে আমরা বিক্রি করবো 60,000 শেয়ার, এক একটা 60 টাকা করে। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে। আপনি যদি দুর্বল স্টুডেন্ট হন তাহলে এত কিছু বোঝার দরকার নাই। ওল্ড লেখা থাকবে আগে থেকে, তাহলে ওল্ড শেয়ার, নতুন কতগুলো লাগবে নিউ শেয়ার, দুইটা দাম দেওয়া থাকবে, শেয়ারের দুইটা দাম দেওয়া থাকবে, একটা হলো পুরাতন, একটা নতুন, একটা বড় একটা ছোট। বড়টা হলো পিও, ছোটটা হলো এস, সাবস্ক্রিপশন প্রাইস। এখন প্রশ্নে তারা বলতেছে, প্রথম প্রশ্ন,
what is the new market value of the of value of the company? এই কোম্পানির নতুন ভ্যালু কত? এখন আপনি ধরেন কিছুই পারেন না, তাহলে আপনাকে বলবো 7টা সূত্র শিখতে। যদি ভ্যালু জানতে চায় যে এই কোম্পানির ভ্যালু কত, এই দেখেন 5 নাম্বার সূত্র, ভ্যালু অফ দ্য ফার্ম যদি জানতে চায়, তাহলে এই সূত্রটা চোখ বন্ধ করে বসাই দিবেন, 10 আপনার মিনিমাম 2 নাম্বার পেয়ে যাবেন। প্রথম প্রশ্নে বলতেছে ভ্যালু অফ দ্য ফার্ম বা কোম্পানি, ওল্ড শেয়ার গুণ পিও নিউ শেয়ার গুণ এস। যা দুর্বল স্টুডেন্ট, প্রশ্ন থেকে এই 4টা তথ্য কিভাবে বুঝবো? শেয়ার সংখ্যা 2টা দেওয়া আছে, একটা বড় একটা ছোট। বড়টা হলো ওল্ড, ছোটটা হলো নিউ। টাকা একটা দেওয়া আছে, বড় একটা ছোট। ছোট টাকাটা, বড়টা হলো পিও, ছোটটা হলো এস। এইভাবে শিখতে পারেন। অথবা বাংলা যদি ইংরেজি বাংলাটা বুঝেন, পুরাতন দামটাকে পিও বলা হয়, পুরাতন শেয়ার তো ওল্ড শেয়ার বলা হয়, নতুন শেয়ারকে নিউ বলা হয়, নিউ শেয়ার, আর নতুনটার দামটাকে এস বলা হয়, সাবস্ক্রিপশন প্রাইস। এই মানগুলো এখানে বসাবেন। পরে সাইন্টিফিক ক্যালকুলেটর নিবেন, এই মান চলে আসবে আপনার টাকা 2,88,00,000। এখন বেসিক বলি, এটা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমি একটু আগে বলছি আমরা 4 জন মালিক, প্রত্যেকে 1 লাখ করে দিছি, 4 লাখ টাকা আগে থেকে ছিল। এখন আমরা আরো 2 লাখ টাকা দরকার, 4 জনে হয়তো 50,000 করে দিব। কত হলো? 2 লাখ। মোট আমার এখন কোম্পানিতে কয় টাকা হবে? 6 লাখ। আচ্ছা, একটু আগে বুঝাইছিলাম আমরা যে 4 জন মালিক ছিলাম, প্রত্যেকে 1 লাখ করে, 4 লাখ টাকা দিছি, আরো 2 লাখ দরকার, 4 জনের 50,000 করে দিব। তো এখন দোকানে কয় টাকা হবে? 6 লাখ। এটা বুঝার জন্য সূত্র দরকার হয়েছে? সূত্র প্রয়োজন হয় না, কিন্তু আপনার কমেন্টে অবশ্যই বলতে পারেন। এটা বেসিকই বলে যে পুরাতন আগে থেকে কত টাকা ছিল, এখন নতুন কত টাকা লাগবে, দুইটা যোগ করলে নতুন ভ্যালু হবে কোম্পানির এই টাকা। শেষ। আপনারা না বুঝলে অবশ্যই হাত উঠাতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। পরবর্তীতে যাচ্ছি আমরা। হাউ মেনি রাইট নিড টু পারচেজ 1 নিউ শেয়ার? হাউ মেনি রাইট, নাম্বার অফ রাইট বলা হয় থাকে। এখন এটা আপনি দুর্বল স্টুডেন্ট, এটা বুঝেন না। নাম্বার অফ রাইটের সূত্র আপনার শেখা আছে, ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার, এই সূত্র মুখস্থ করে লিখে দিচ্ছেন, 2 নাম্বার পেয়ে গেছেন। নাম্বার অফ শেয়ার, এটাকে এন বলা হয়। হ্যাঁ, ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। ওল্ড শেয়ার হলো এটা, নিউ শেয়ার হলো এটা। এটা হলো মুখস্থ করলাম, 2 নাম্বার পাইলাম। এখন একটু বেসিক বুঝিয়ে দিই। বেসিকটা হলো, আমরা 80 টাকা করে কিনছি, ধরেন জিনিসের দাম 80 টাকা কেজি। হঠাৎ যদি অফার দেওয়া হয় 60,000 মাল বিক্রি করবে 60 টাকা কেজি, পাগল হয়ে যাবে, এরা মারামারি লাগবে যে হ্যাঁ আমরা আমরা সবাই নিব, সবাই বলবো কি আমি বেশি করে নিব, বেশি করে নিব, ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। কারণ তো জিনিস আছে মাত্র 60,000, কিন্তু আমরা মানুষ কয়জন আছি? 2,60,000, 2,40,000। তখন আমরা ঝগড়া যাতে না সৃষ্টি হয়, কোম্পানি বলতেছে যার কাছে 4টা শেয়ার থাকবে, অর্থাৎ 4 জনে মিললে একটা নাও। কিভাবে পেলাম? ওল্ডকে নিউ দিয়ে ভাগ করি, পুরাতনটাকে নতুনটা দিয়ে ভাগ করলাম, অনুপাত আসলো, 4 জনে মিলে একটা নাও। যেমন আরো সহজ বুঝাই, আমরা তো 4 জন ছিলাম, 4 লাখ টাকা দিছিলাম, 4 জন মানুষ ছিলাম না আগে কোম্পানিতে মালিক। এখন 2 লাখ টাকা, এখন তো ব্যবসা ভালো, সবাই টাকা দিতে চায়। কে কত দিবে? 50,000 এক একজনের। কিভাবে বের করলাম?
ভাগ করে বের করলাম, এই জিনিসটাই করলাম যে জিনিস পাওয়া যাচ্ছে 60,000, কিন্তু আমরা মালিক আছি 2,40,000। তাহলে চারজন মিলে আর কি, 4টা শেয়ার মিলে একটা করে শেয়ার নতুন কিনতে পারবো। বা একজনের কাছে 4টা আছে, সে তাহলে একটা কিনতে পারবে। একজনের কাছে 400 আছে, তাহলে কি সে 100টা নতুন কিনতে পারবে। তাহলে এনতে বোঝায় হলো নতুন শেয়ার কিনতে হলে পুরাতন কয়টা আপনার থাকতে হবে। বাংলা অর্থগুলো বুঝে নিয়েন, পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু এই বাংলা অর্থগুলো আপনার কাজে লাগবে। বা এটার বাংলা অর্থ কি বলছি, কোম্পানিতে কয় টাকা মূলধন আছে এখন পুরাতন নতুন মিলে। এটার অর্থ কি বলছি, আপনার পুরাতন কয়টা শেয়ার থাকলে নতুন একটা কিনতে পারবেন, এটাকে এন বলা হয়। 3 নাম্বার অপশন। 3 নাম্বার অপশনে তারা বলতেছে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইস, এক্স রাইট প্রাইস আমি বুঝি না, না বুঝলেও সমস্যা নাই। এক্স রাইট প্রাইস, এই যে এক্স রাইট প্রাইস পিএক্স এর সূত্র হলো এটা। চোখ বন্ধ করে আমি এক্স রাইট প্রাইস যখন প্রশ্ন বলছে আমি চোখ বন্ধ করে এটা লিখে পাচ্ছি, এক্স রাইট প্রাইস পিএক্স। আমি সংক্ষেপে লিখতেছি, আপনি ডিটেলস লিখবেন। হ্যাঁ, এক্স রাইট প্রাইস সূত্র হলো এরকম। সূত্রের মানগুলো বসাইলাম। পিওর মান দেওয়া আছে 80 টাকা, এন এর মান দেওয়া আছে 4, এস এর মান দেওয়া আছে 60, এন এর মান দেওয়া আছে 4, এটার মান দেওয়া আছে 1। ক্যালকুলেশন করলাম, আমাদের আনসার আসলো নিচে 5, উপরে এটা দিয়ে এটা গুণ করলে আসে 320। 320 যোগ 60, এই দিয়ে যোগ করলাম, 5 দিয়ে ভাগ করলাম, আসলো 76 টাকা। এখন পি এক্স দেওয়া থাকলে চোখ বন্ধ করে এই সূত্র লিখে 2 নাম্বার পেয়ে গেলাম, অর্থাৎ আমরা 3টা সূত্র মুখস্থ করছি, 6 নাম্বার পাইছি। আপনি দেখেন গত 20 বছরের কোশ্চেন নিবেন, নিয়ে দেখবেন এই যে এখানে 3টা নাই, মোট যে 7টা সূত্র আছে, এই 3টার মাঝে ধরেন 3টাই আসছে পরীক্ষা দেখবেন, 3টার মাঝে 3টা আসছে, প্রতি বছরই আসছে। এখন পি এক্স এর অর্থ কি, আপনি যদি শেয়ার গুলো কিনেন, কম দামে কিনলেন না আর বেশি দামেও আছে, আগে থেকে বেশি দাম ছিল 80 টাকা, এখন কম দামে কেনার ফলে এটা গড়ে কিছু দাম কমে যাবে, এই দুইটা অ্যাডজাস্ট হইলে দাম কিছুটা কমে যাবে শেয়ারে। সেটা আর কি, এই শেয়ার গুলো কেনার পর সবাই যখন এই শেয়ার গুলো কম দামে কিনে ফেলবে, গড় হয়ে শেয়ারের দাম হয়ে যাবে 76 টাকা। এটা বলে এক্স রাইট প্রাইস, অর্থাৎ রাইট শেয়ার দেওয়ার পর সবাই যখন শেয়ার কিনে ফেললো, তখন শেয়ার বাজারে শেয়ারের একটা দাম কত থাকবে, তখন একটা দাম থাকবে 76 টাকা। এটা বলে পিএক্স। এরপরে প্রশ্ন বলছে, লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট। ভ্যালু অফ রাইট, আমি দুর্বল স্টুডেন্ট, আমি ভ্যালু অফ রাইট অর্থ জানি না, কিন্তু এটা মুখস্থ করে গেছি 7টা সূত্রের মাঝে এই যে একটা ভ্যালু অফ রাইট। ভ্যালু অফ রাইটের সূত্র এটা, আমি চোখ বন্ধ করে ভ্যালু অফ রাইটের সূত্র লিখে ফেলছি। ভ্যালু অফ রাইট সমান সমান এখান থেকে মান গুলো বসাইতেছি। এন এর মান তো এই যে 4 পাইছিলাম, আসতেছে 4 টাকা। ভ্যালু অফ রাইট 4 সূত্র শিখলাম, 8 নাম্বার পেয়ে গেলাম। ভ্যালু অফ রাইট এর অর্থটা হলো এরকম যে আপনি যে এই যে কম দামে শেয়ার বিক্রি করার ফলে দামটা কমে গেছে, 76 টাকা হয়ে গেছে, এতে শেয়ারের দাম কত কমলো, 80 থেকে 76 বাদ দিলেও কিন্তু বের হয় 4 টাকা কমে গেল, অর্থাৎ এই রাইট শেয়ারটার ফলে 4 টাকা শেয়ারের দাম কমছে। এটাকে ভ্যালু অফ রাইট বলা হয়। এই ভ্যালু, এই রাইটের দাম কত, 4 টাকা পড়ে, তাহলে হলো ভ্যালু অফ রাইট। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেনে তারা বলছে why might a company have a right offering rather than a general cash offer। অর্থাৎ কোম্পানি কেন
রাইট অফারের মাধ্যমে বিক্রি করে, তা চাইলে তো মানুষের কাছে বেশি দামে বিক্রি করে ফেলতে পারে বা অন্য মানুষের কাছে দিতে পারে। এই আমাদের মতো আমাদের যে পুরাতন মালিকের কাছে কেন বিক্রি করে, এটা বিক্রি করার মেইন কারণ হলো খরচ কম। যদি নতুন মানুষের কাছে বিক্রি করতে হয় তাহলে অনেক ধরনের ফর্মালিটি ফিল আপ করতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে সরকারি চার্জ আছে, দালাল ফি আছে, বিভিন্ন ধরনের খরচ আছে। কিন্তু পুরাতন মালিকের কাছে যদি বিক্রি করতে হয় তাহলে বেশি কোনো খরচ নাই, কস্টলেস, কস্ট কম। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। 5 নাম্বার যেটা চাইছে থিওরি কোশ্চেন, এ রাইট offering usually costless। আরো আপনি অনেক ব্যাখ্যা দিতে পারেন, ইংরেজিতে অনেক ব্যাখ্যা বইতে আছে, হ্যাঁ, যে এটাতে এই খরচ নাই সেই খরচ নাই, আপনাকে এতটুকু মিনিমাম দিতে হবে, কস্টলেস, তাই আমরা কোম্পানি এটা দেয়। আচ্ছা, এই যে 5টা অপশন, এটা মনে করতেছেন যে স্যার যে এটা অঙ্কটা করালে মানে বানায় একটা সহজ অঙ্ক করাইছে, পরীক্ষায় তো এরকম সহজ আসে না। না, এটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন 2016 সালে আসছিল, হ্যাঁ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আপনি আজকে এক কাজ করবেন, আপনি এই বইটা নিবেন, নিয়ে আপনার বই থেকে আপাতত এনইউ কোয়েশ্চেন গুলো দেখবেন, যেহেতু একটা মাত্র ক্লাস গেছে, এনইউ কোয়েশ্চেন গুলো দেখবেন। এই একটা অঙ্কের আলোকে এনইউ কোয়েশ্চেনে দেখবেন 90% অঙ্কের, 99% অঙ্কের, 99% সব অঙ্কের, 100% অঙ্কেরই বা 99% অঙ্কেরই 5টা অপশনের মাঝে 3-4টা অপশন এই কথাগুলো, এই 3টা অপশন তো পাবেনই, এখান থেকে 3টা অপশন আপনি করতে পারবেন, 3টা মিনিমাম। অর্থাৎ 10 নাম্বারের মধ্যে 8, 7, 8 বা 8 নাম্বার পাবেনই পরীক্ষা হলে, যত কঠিন প্রশ্নই হোক 8 নাম্বার আপনি সহজ প্রশ্ন পাবেন। হয়তো শেষ কোয়েশ্চেনটা একটু ক্রিটিক্যাল করে, যেমন এটার মধ্যে একটা কোয়েশ্চেন করছে, সব প্রশ্নের ক্ষেত্রে 5 নাম্বারটা একটু কঠিন করে, আপনি 10-এ 8 পাচ্ছেন, এর চেয়ে সহজ কোনো চ্যাপ্টার এই বইতে নাই। যারা খুব দুর্বল, পাস ফেল নিয়ে টারাই, তাদেরকে বলবো আপনি এই চ্যাপ্টারের 7টা সূত্র শিখেন, আর 5-6টা যে অঙ্ক আছে এগুলো করেন, বই থেকে সবগুলো করেন, ইনশাআল্লাহ 10 নাম্বার কনফার্ম হবে। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন, যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, এটা বুঝাই দেন, সেটা বুঝাই দেন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনারা এক কাজ করবেন, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই যারা লাইভে দেখেন ফ্রি একটু শেয়ার করবেন, আর যারা পেইড ক্লাসে পড়েন তারা, আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে এখনো পড়া শুরু করেনি, তাদেরকে একটু নিউজ দিয়ে দিবেন বা ইউটিউব থেকে কয়েকটা ভিডিও দেখতে বলবেন, বা এই ভিডিওগুলো যে ফ্রি ভিডিওগুলো এগুলো কিছু শেয়ার করে দিবেন তাদের, তাদের ক্লাস ভালো লাগলে তারা এমনি ভর্তি হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।